14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করলেন মির্জা ফখরুল। বক্তব্য রাখবেন তারেক রহমান। ফ্যাসিস্টদের ছাড় নয় মন্তব্য রিজভীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ভোট করা উচিত, অভিমত বিশ্লেষকদের। সাংবাদিকদের সাথে ইসি সংস্কার কমিশনের বৈঠক। আওয়ামী সরকার ছিল ব্যাংক বানানোর মেশিন, রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়ায় ডুবতে বসেছে এই খাত, অভিমত বিশ্লেষকদের। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটির 3 শিক্ষার্থীর মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গায় হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে অনলাইনে যুক্ত হয়েছেন তিনি। শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠ কানায় কানায় পূর্ণ। সকালে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলনে উপস্থিত আছেন 808 জন কাউন্সিলর সহ প্রায় 13,000 কাউন্সিলর ডেলিগেট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে 2 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে 2010 সালে সবশেষ কাউন্সিল হয়েছিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির। বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের কারণে এতদিন সম্মেলন করতে পারেনি বলে দাবি দলটির নেতাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছিল। যেনতেনভাবে টিকিয়ে থাকতে সব রকমের অন্যায় কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা করেন রুহুল কবির রিজভী। রাজধানীর ওয়্যারলেস গেটে গোলাম নাফিজের পরিবারকে এ সময় আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শিশু কিশোর তরুণ কাউকেই রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতেই নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল বলেও জানান রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তবে অবশ্যই সংস্কার করে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রপতিকে হতে হবে নির্দলীয়। গণমাধ্যমের সাথে কমিশনের মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গঠিত। হলফনামা যাচাই বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, না ভোটে ফিরিয়ে আনার ব্যাপারে কথা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত না হতে পারে, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের শাস্তির আওতায় আনতে রাষ্ট্রপতি নির্বাচনেও সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে করা, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ করা, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত কেউ নির্বাচন করতে পারবে না, এসব পরামর্শ গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনকে জানানো হয়েছে। যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্ট। আওয়ামী লীগ সরকার যেন ব্যাংক বানানোর মেশিন। দলটি যখনই ক্ষমতায় এসেছে দিয়েছে নতুন নতুন ব্যাংকের অনুমোদন। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক প্রয়োজন না থাকলেও রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেয়ায় ডুবতে বসেছে ব্যাংকিং খাত। ব্যাংক খাত নিয়ে গোলাম মইনুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। এরশাদ সরকারের আমলে দেশে প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে 1982 সালে যাত্রা শুরু করে এবি ব্যাংক। এর পরের বছর 1983 সালে রাষ্ট্রায়ত্ত 2টি ব্যাংক পূবালী উত্তরা ব্যাংকে দেওয়া হয় বেসরকারি খাতে। একই সাথে অনুমোদন পায় আরো 5 ব্যাংক। এছাড়া 1985 ও 1987 সালে অনুমোদন পায় এনসিসি ও আইসিবি ইসলামী ব্যাংক। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর মোট 60টি ব্যাংকে অনুমোদন দেওয়া হয়। এই মেয়াদে প্রথম 1992 সালে ইস্টার্ন ব্যাংক, 1995 সালে অনুমোদন পায় আরো 6 ব্যাংক। তবে 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় এসে
নতুন করে ব্যাংকের অনুমোদন দেয়নি। 1996 সালে শেখ হাসিনা সরকার প্রথমবার ক্ষমতায় এসে অনুমোদন দেয় 13টি ব্যাংকের। এর মধ্যে 1998 সালে একটি, 1999 সালে 9টি, 2001 সালে 3টি ব্যাংকে অনুমোদন দেওয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে সব সমালোচনা উপেক্ষা করে 2013 সালে লাইসেন্স দেয় একসাথে 9 ব্যাংকে। এরপর আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে 2016 থেকে 2021 সালের মধ্যে দেওয়া হয় আরও 4 ব্যাংকের লাইসেন্স। এতগুলি ব্যাংকের লাভজনকভাবে যে পরিচালনা সেটারও অবস্থা ছিল না। সুতরাং ব্যাংকগুলির লাইসেন্স দেওয়ার সময় কিন্তু এক ধরনের একটা দুরভিসন্ধিমূলক একটা অবস্থান থেকে এগুলো দেয়া হয়েছে। এই লেভেলের ইকোনমি বা এই সাইজের ইকোনমি নিয়ে অন্য দেশে ব্যাংকের সংখ্যা হয়েছে আমাদের 1/3। তা আওয়ামী লীগ সরকারের কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল, এর মধ্যে যে চাইছে তাকে ব্যাংক দিয়ে দেওয়া। অর্থমন্ত্রী চাওক বা না চাওক ভোট থেকে চাইছে। সাইফুর রহমান ফাইন্যান্স মিনিস্টার থাকতে তো দেনে ব্যাংক যখন প্রধানমন্ত্রী ছিল কোনো তো প্রশ্নই উঠলো না ওই 4-5 বছর। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংক লাইসেন্স ইচ্ছে মতো দেবার বিষয় নয়, কারণ এটির সাথে অর্থনৈতিক সম্পর্ক সরাসরি। ব্যাংকগুলো দেয়াই হয়েছিল যাতে করে এই ব্যাংকগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে এটা থেকে টাকা বের করে নিয়ে আসা এবং অনেক ক্ষেত্রে টাকা বাইরে পাচার করা। সেই সংস্কৃতিটা এখন বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে যে প্লান্ডারিং হয়েছে ব্যাংকিং সেক্টর পৃথিবীতে নজির তেমন নাই, এত বেশি ব্যাপক আকার হয়েছে। ইসলামী ব্যাংকগুলো তো আমার কাছে একটা ষড়যন্ত্রই মনে হয়। নাহলে একটা গ্রুপ কেন সব ইসলামী ব্যাংকগুলো নিল? তারা তো কোনো সুদী ব্যাংক নেয়। আর ওই গ্রুপের হাতে যাওয়ার পর সবগুলো অবস্থা কাহিল হয়েছে। এর মধ্যে ফার্স্ট জেনারেশন ইসলামী ব্যাংক যেটা আছে সেটা হয়েছে, এমনকি ফার্স্ট সিকিউরিটি ওইগুলা একসময় ভালো অবস্থানে ছিল, SIBL ভালো অবস্থানে ছিল, সব কিছু এখন চুরমার হয়ে গেছে। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর অবস্থায় সবচেয়ে খারাপ। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে এ ঘটনা হয়। নিহতরা হলেন ইসলামিক ইউনিভার্সিটির অব টেকনোলজির শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবাইর রহমান সাকিব। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর আরাফাত হোসেন জানান, 6টি দোতলা ও 3টি মাইক্রোবাসে করে 460 জন শিক্ষক শিক্ষার্থী নিয়ে পিকনিকে যাচ্ছিলেন তারা। শ্রীপুরের উদয়খালী এলাকায় রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তার একটি বাসের সাথে জড়ায়, এতে বিদ্যুতায়িত হয় কয়েক শিক্ষার্থী। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। ইমিগ্রেশন আইন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশি ইমিগ্রেন্টদের করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রেস ব্রিফিং করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনক। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এই প্রেস ব্রিফিংয়ে ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর চেয়ারপারসন বিশিষ্ট অ্যাটর্নি ও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মঈন চৌধুরী ইমিগ্রেশন আইনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এই সময় তিনি বর্তমান পরিস্থিতিতে কাউকেই অহেতুক ভীতু না হবার পরামর্শ দেন। তিনি বলেন, যাদের বিভিন্ন ইমিগ্রেশন মামলা আদালতে পেন্ডিং আছে তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত না হন তাহলে তাদের আতঙ্কিত হবার কারণ নেই। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত বাংলা ভিশন উত্তর আমেরিকার চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আহমেদ সোহেলের এক প্রশ্নের জবাবে মঈন চৌধুরী বলেন, আগামীতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা বা পর্যটক ভিসায় কেউ আসতে চাইলে তারা প্রচলিত নিয়মেই আসতে পারবেন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রেস ব্রিফিং ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম মিঠু, আমিন মেহেদি, অ্যাডভোকেট নাসির উদ্দিন সহ বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিক। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিপ্লবে দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে ছাত্ররা নতুন বাংলাদেশের স্বপ্ন জানিয়েছে, আর তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে। রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বিশ্ব ব্যাংক আয়োজিত বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনী। সকালে আর্ট দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পেজ লিখে যতটা না বোঝানো যায় তার চেয়েও বেশি বোঝানো সম্ভব একটি ছবি দিয়ে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্বব্যাংক সবসময় তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত বিভিন্ন দেয়াল শিল্প প্রদর্শন করা হয়েছে, যা একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। চিঠা লিখতাম, মনে আছে কিনা,
তাই না, দেয়ালের মধ্যে রাত্রে অন্ধকারে। এখন আমি দেখি না অবশ্যই, এগুলো বোধহয় মানা করে, পুলিশ ধরে ধরে নিয়ে যাবে লেখার সময়, তা হতে পারে না। আমাদের যে ধরতো না তা না, ওটা কিন্তু খুব এক্সপ্রেসিভ ছিল, ওটা কিন্তু পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিত, অনেক দিন থাকতো আর কি, সহজে মোছা যেত না। ও দ্যাট ইজ আনাদার ওয়ে টু এক্সপ্রেস, দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। পানি কমছে তিস্তায়, মাইলের পর মাইল জেগেছে চর, স্বপ্ন উকি দিচ্ছে কৃষকের। তবে ফসল ফলাতে পানি পাওয়া নিয়ে চিন্তিত নদী পাড়ের মানুষ। কষ্টে বোনা ফসল শেষ পর্যন্ত ঘরে তোলা নিয়ে শঙ্কায় তারা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শুকনো মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা গেলে চর কৃষি হবে দেশের মডেল। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। আশা জাগানিয়া তিস্তার এখন অন্য রূপ। রাক্ষসী নদী এখন চাষযোগ্য জমি, পুরো নদী জুড়ে যেন ধুম পড়েছে চাষাবাদের। শীত শুরুর আগের এই সময়টাতে তিস্তায় জাগে অসংখ্য চর, চাষ হয় নানা ধরনের মৌসুমি ফসল। নদী পাড়ে মানুষের ভরসা রবি ফসল, কিন্তু ফসল চাষে পদে পদে হোঁচট খেতে হয় তাদের। আকাশ ছোঁয়া কৃষি উপকরণের দামে নাকাল কৃষক। বাস শেষ হইলে সবগুলো বিলীন হয়ে যায় নদীতে, তখন তো আমরা আবাদ সুবাদ করতে পারিনি। কিন্তু এই যে এখন একটু জাগছে, যখন রসুন পেঁয়াজ লাগাচ্ছি, আলু লাগাচ্ছি, একবারে আবাদ করার পর শেষ। বন্যা খরার সাথে যুদ্ধ করা তিস্তাবাসীকে নদী কখনো কাদায় কখনো হাসায়। নিরন্তর যুদ্ধ চলে এখানকার কৃষকদের। তিস্তার পানির অধিকার আদায়ের অপেক্ষা শেষ হয় না তাদের। ভালো লাগে আমার কাছে আবাদ করা লাগে, টাকটুক একটু করি। মেশিনের 200 টাকা পানির ঘন্টা, সে পানির টাকা না থাকলে পানিটা কিনে নেবো। সার পানির যা দাম, তেলের দাম, আমরা যদি পানিটা ঠিক মতন পাইতাম, নদীর প্রবাহ মানে যে পানিটা পাওয়া যায়, এটা যদি আমার সঠিক মতো বন্টন হইতো তাহলে আমাদের অনেক সুবিধা হইতো। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত উদ্যোগ ও তিস্তার পানি প্রাপ্তির নিশ্চয়তা পেলে চর কৃষি হবে দেশ সেরা। এই তিস্তা নদী যদি আমাদের পানির প্রবাহ সঠিক থাকে, বিশেষ করে আমাদের শুকনো মৌসুমে পানির প্রবাহ সঠিক থাকলে কিন্তু সেই পানিটাকে আমরা কিন্তু সেচ কাজে ব্যবহার করতে পারি, উৎপাদন খরচ কমে যাবে। পরিসংখ্যান বলছে, কৃষি অঞ্চলের 5 জেলায় 434 চরে 82,000 হেক্টরে 34 ধরনের ফসল ফলে। গড় উৎপাদন হয় 10 লাখ টন, টাকার অঙ্কে যার মূল্য প্রায় 1000 কোটি। কমছে পানি, জেগেছে চর, আগামীর স্বপ্ন বুনছেন তিস্তাপাড়ে মানুষ। মৌসুমি ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন অনেকেই, তবে শঙ্কা রয়েছে শেষ পর্যন্ত হাসি মুখে ফসল ঘরে তোলা নিয়ে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কাউনিয়া, রংপুর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করলেন মির্জা ফখরুল। বক্তব্য রাখবেন তারেক রহমান। ফ্যাসিস্টদের ছাড় নয়, মন্তব্য রিজভীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ভোট করা উচিত, অভিমত বিশ্লেষকদের। সাংবাদিকদের সাথে ইসি সংস্কার কমিশনের বৈঠক। আওয়ামী সরকার ছিল ব্যাংক বানানোর মেশিন, রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়ায় ডুবতে বসেছে এই খাত, অভিমত বিশ্লেষকদের। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটির 3 শিক্ষার্থীর মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।